আলতাফ হোসেনের নামের শেষে অনেকগুলি অক্ষর। আলতাফ হোসেন বিএ অনার্স, এমএ, বিটি, এলএলবি। প্রতিটি অক্ষরের পেছনে কিছু ইতিহাস আছে। যেহেতু পোকার নায়ক আলতাফ হোসেন, সেহেতু তার ইতিহাস জানা থাকলে পোকার বিষয়বস্তু বুঝতে সুবিধা হবে। অনার্স থেকে শুরু করা যাক। আলতাফের ইচ্ছা ছিল পাশ কোর্সে পড়া। তার দূর সম্পর্কের মামা এজি অফিসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বজলুর রহমান বললেন, অনার্স পড়, শুনতে ভাল লাগে। আলতাফ হোসেন ক্ষীণ গলায় বলল, ইন্টারমিডিয়েটের রেজাল্ট খারাপ, অনার্সে ভর্তি হতে পারবো না মামা। বজলুর রহমান বললেন, চেষ্টা করে দেখ, কত আজে বাজে সাবজেক্ট আছে, পল সায়েন্স, ফল সায়েন্স। আলতাফ অনেক খুঁজে পেতে জগন্নাথ কলেজে অনার্সে ভর্তি হয়ে গেল। বজলুর রহমান বললেন, খাটাখাটনি করে পড়, খাটাখাটনি কখনো বৃথা যায় না। কথায় আছে, খাটে মানুষ ঘাটে না। আলতাফ প্রচন্ড খাটাখাটনি করলো। অনার্স পরীক্ষার রেজাল্ট বের হবার পর সে তার মামার পা ছুঁয়ে সালাম করলো। ক্ষীণ গলায় বলল, রেজাল্ট হয়েছে মামা। বজলুর রহমান বিছানায় শুয়েছিলেন। তিনি উঠে বসলেন, উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি রেজাল্ট? থার্ড ক্লাস পেয়েছি মামা। বজলুর রহমান সাহেবের উৎসাহ মরে গেল। তিনি হতাশ গলায় বললেন, এত পড়াশোনা করে শেষে থার্ড ক্লাস? জি মামা। থার্ড ক্লাস ডিগ্রি নিয়ে চাকরি বাকরি তো কিছুই পাবি না, এখন করবি কি? আপনি বলে দিন মামা। এমএ দিয়ে দে, এমএ পাস থাকলে থার্ড ক্লাসের দোষটা কাটা যায়। ভালো মতো পড়াশোনা করে এমএ দে, খাটাখাটনি কর, কথায় আছে, খাটে মানুষ ঘাটে না। আলতাফ হোসেন খুব ভালো মতো পড়াশোনা করে এমএ দিল। রেজাল্ট বের হওয়ার পর যথারীতি পা ছুঁয়ে মামাকে সালাম করলো। বজলুর রহমান শঙ্কিত গলায় বললেন, কি রে, এবারও থার্ড ক্লাস? জি মামা। থার্ড ক্লাসে তুই তো দোকান দিয়ে ফেলেছিস রে গাধা। আলতাফ হোসেন ক্ষীণ স্বরে কি যেন বলল, পরিষ্কার বোঝা গেল না। তার বেশিরভাগ কথাই পরিষ্কার বোঝা যায় না, তবে তার চোখ ভিজে উঠল। বজলুর রহমান বললেন, যা হবার হয়ে গেছে, এখন চাকরি বাকরি খোঁজ, রোজগার পাতির চেষ্টা তো দেখা দরকার। আমার ঘাড়ে বসে কতদিন খাবি? আর থার্ড ক্লাস নিয়ে মন খারাপ করিস না, ডিগ্রিটাই সবাই দেখবে, ক্লাস কে দেখে? এত সময় কার আছে? তাছাড়া থার্ড ক্লাস পাওয়াও সহজ না, এক চান্সে পেয়েছিস, এটা কম কথা না। মামার উপদেশ মতো আলতাফ হোসেন চাকরির খোঁজে লেগে গেল। 2 বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চাকরি খুঁজল, কিছু হলো না। বজলুর রহমান বললেন, বিটি দিয়ে ফেল, বিটি থাকলে স্কুলের চাকরি পেয়ে যাবি। স্কুলের চাকরিতেই আজকাল মজা, প্রাইভেট টিউশনই করবি, 2 হাতে টাকা কামাবি। স্কুল মাস্টারই আজকাল কেউ করতে চায় না, ওই লাইনে চাকরি খালি আছে। আলতাফ হোসেন বিটি পাশ করলো। স্কুলের কোনো চাকরি জোগাড় করা গেল না। স্কুলে সায়েন্স গ্র্যাজুয়েট চায়, এমএ, বিটি এসব চায় না। আরো 2 বছর গেল। বজলুর রহমান বললেন, এলএলবিটা দিয়ে দিবি নাকি? আইনের একটা ডিগ্রি থাকলে সুবিধা হবে। আলতাফ হোসেন এলএলবি ডিগ্রি নিয়ে নিল। চাকরির কোনো সুবিধা হলো না। বজলুর রহমান হতাশ হয়ে একদিন বললেন, বিয়ে করবি? অনেক সময় বিয়ে করলে ভাগ্য ফেরে, কথায় আছে, স্ত্রী ভাগ্যে ধন, দেখবি বিয়ে করে? আলতাফ হোসেন অস্পষ্ট গলায় বলল, জি আচ্ছা। চাকরি পাওয়া না গেলেও বিয়ের মেয়ে পেতে অসুবিধা হলো না। 8-10টি মেয়ের সন্ধান পাওয়া গেল। এই মেয়েগুলির অভিভাবকদের কথা শুনলে মনে হতে পারে এরা বেকার ছেলেই খুঁজছিল। একজন তো বলেই ফেললো, পাত্র হিসেবে বেকার ছেলের তুলনা নেই, এরা খুব স্ত্রীভক্ত হয়ে থাকে, চাকরি বাকরি নেই তো, তাই স্ত্রীকে খুব মানে। আরে ভাই, চাকরি তো এক সময় হবেই, রিজিক আল্লাহর হাতে, মানুষের হাতে থাকলে চিন্তার বিষয় ছিল। বজলুর রহমান মেয়ে দেখে বেড়াতে লাগলেন। আষাঢ় মাসের 9 তারিখে বিয়ের কথা পাকা করে 1 কেজি বাসি সন্দেশ হাতে বাসায় ফিরলেন। মেয়ের নাম হোসনে আরা, লালমাটিয়া কলেজে বিয়ে পড়ে। গায়ের রং ময়লা হলেও মাথা ভর্তি চুল। বজলুর রহমান রাতে খেতে বসে খুব আগ্রহের সঙ্গে হোসনে আরার লম্বা চুলের গল্প করতে গিয়ে লক্ষ্য করলেন তার স্ত্রী মনোয়ারা কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না, শুধু তার মেয়ে দুলারি চোখ বড় বড় করে শুনছে। বজলুর রহমান তৃপ্ত গলায় বললেন, মেয়ের চুল 1.22 মিটার লম্বা। কেউ তেমন বিস্মিত হলো না, শুধু দুলারি বলল, তুমি কি গজ ফিতা দিয়ে মেপেছ? আমি মাপবো কেন, ওরা নিয়মিত মাপে। তাহলে তো আমাদেরও মাপতে হবে, তুমি একটা গজ ফিতা কিনে এনো তো বাবা। তিনি বিরক্ত গলায় বললেন, তুই এমন বাঁকা কথা বলছিস কেন, কি হলো? দুলারি বলল,
1 মিটার সমান কত ফুট তুমি কি জানো বাবা? না, জানি না। তোমার উচিত ছিল ওদের জিজ্ঞেস করা। মিটারের হিসাব তো সবাই জানে না, গজ ফুটের হিসাব জানে। বজলুর রহমান চিন্তিত মুখে মেয়ের দিকে তাকালেন। মেয়েটা কেমন যেন কাটা কাটা কথা বলছে। ধমক দেবেন কিনা বুঝতে পারছেন না। দুলারি তার বড়ই আদরের মেয়ে, তাকে ধমক দেয়া তার পক্ষে সম্ভব না। তাছাড়া 2 দিন পর মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, বাপের বাড়িতে যে কটা দিন থাকবে আদরে থাকুক। দুলারি বড়ই খেয়ালি ধরনের মেয়ে। ইন্টারমিডিয়েটে পড়তে পড়তে পড়া ছেড়ে দিল। বই নিয়ে বসলেই তার নাকি মাথা ধরে। বজলুর রহমান মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করলে সে বিয়েও করবে না। মূর্খ অবস্থায় বিয়ে করব নাকি? শ্বশুর বাড়িতে রোজ কথা শুনতে হবে, আগে ইন্টারমিডিয়েট পাশ করি তারপর বিয়ে। বজলুর রহমান বিস্মিত হয়ে বললেন, তুই তো পড়াশোনায় ছেড়ে দিয়েছিস, পাশ করবি কিভাবে? মাথা ধরা রোগটা কমলেই পড়াশোনা শুরু করব। 4 বছর ঘরে বসে থাকার পর দুলারি আবার কলেজে ভর্তি হয়েছে। নিয়মিত কলেজে যাচ্ছে, রাত জেগে পড়াশোনা করছে। এমন খেয়ালি মেয়ের সাথে তাল মিলিয়ে চলা মুশকিল। বজলুর রহমান তাল মিলিয়ে চলার চেষ্টা বাদ দিয়েছেন। মেয়ের সঙ্গে কথা যা বলার তিনি মেয়ের মার মাধ্যমে বলার চেষ্টা করেন। এই যে মেয়ে এখন ক্যাটক্যাট করে কথা বলছে, তাকে একটা ধমক দেওয়া উচিত, তা দিতে পারছেন না। দুলারিকে ধমক দেওয়ার সমস্যা আছে। ধমক দিয়ে সে কিছুই বলবে না, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে। তার দরজা বন্ধ মানে ভয়াবহ ব্যাপার। একবার কাঠমিস্ত্রি এনে দরজা কাটাতে হয়েছিল, করাত ফরাত এনে কেলেঙ্কারি কাণ্ড। দুলারি বলল, বাবা, তুমি কি হোসনে আরা বেগমের লম্বা চুলের কোনো স্যাম্পল এনেছো? না, ভুল করেছো, স্যাম্পল আনা দরকার ছিল। বজলুর রহমান নিজেকে সামলাতে পারলেন না। স্ত্রীকে বললেন, তোমার মেয়েকে এখান থেকে চলে যেতে বলো। দুলারি উঠে চলে গেল। বজলুর রহমান বললেন, ওর কি হয়েছে? মনোয়ারা চাপা গলায় বললেন, সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে মানে? খাওয়া শেষ করো, তারপর বলবো। বজলুর রহমান তাড়াতাড়ি খাওয়া শেষ করতে গিয়ে গলায় কই মাছের কাঁটা লাগিয়ে ফেললেন। কই মাছের কাঁটা কই মাছের মতোই জীবন্ত হয়ে থাকে। যতই সময় যায় কাঁটা ততই ভেতরের দিকে ঢুকতে থাকে। বজলুর রহমান ব্যথায় অস্থির হলেন। একটু পরপর বলেন, এর চেয়ে মরণ ভালো ছিল। এই সময় স্বামীকে দুঃসংবাদ দেওয়া ঠিক হবে কিনা মনোয়ারা বুঝতে পারেন না। বজলুর রহমান যখন বললেন, কি ঘটনা বলো, তখন তাকে ঘটনা বলতে হলো। ঘটনা শুনে বজলুর রহমানের চোখ কপালে উঠে গেল। তিনি কই মাছের কাটার ব্যথা ভুলে গেলেন। থমথমে গলায় বললেন, হারামজাদা আলতাফ কোথায়? হারামজাদার চামড়া ছিলে লবণ মাখিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেব, ডাকো হারামজাদাকে। মনোয়ারা বললেন, ও বাসায় নেই। দুলারিকে ডাকো। ওকে ডাকা যাবে না। ঘটনা আসলেই ভয়াবহ। দুলারি আজ সকাল 10টায় কলেজে যাবার জন্য তৈরি হয়ে মার কাছে রিক্সা ভাড়া চাইতে এসে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেছে, মা, আমি এখন একটা কথা বলবো, শুনেই হইচই শুরু করবে না। কথাটা হলো, আমি আলতাফ ভাইকে বিয়ে করব। ফসনে আরার কথা ভুলে যাও। মনোয়ারা হতভম্ব গলায় বললেন, কি বললি? দুলারি বলল, কি বলেছি তা তো শুনেছ, ভালো করেই শুনেছ, আবার জিজ্ঞেস করছো কেন? রিক্সা ভাড়া দাও মা, 10 টাকা দেবে, ছেঁড়া নোট দিও না আবার। একদিন ছেঁড়া নোট নিয়ে যা যন্ত্রণায় পড়েছিলাম। মনোয়ারা রিক্সা ভাড়া এনে দিলেন এবং ভাবলেন দুলারি ঠাট্টা করছে। ঠাট্টা তো বটেই, ঠাট্টা ছাড়া আর কি। তিনি রোজ দুপুরে শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের শেষ 10 পাতা পড়ে কাঁদতে কাঁদতে ঘুমোতে যান। আজ ঘুমোতে পারলেন না। জোহরের নামাজ পড়লেন এবং মেয়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। দুলারি কলেজ থেকে ফিরে সহজ গলায় বলল, পানি দাও তো মা, পিপাসা হয়েছে। মনোয়ারার বুক থেকে পাষাণ নেমে গেল। যাক, কোনো সমস্যা নেই তাহলে। তিনি পানি এনে দিলেন। হাসি মুখে বললেন, আজ কলেজে কি হলো রে দুলারি? কিছু হয়নি। তুমি কি বাবাকে বলেছ? কি বলবো? কলেজে যাবার আগে তোমাকে যে বলে গেলাম। কি বলে গেলি? তুমি ভালোই জানো কি বলে গেছি। তুমি বাবাকে বলে রাজি করাবে, না হলে কি? তোমরা রাজি না হওয়া পর্যন্ত আমি দরজা বন্ধ করে বসে থাকবো, দরজা খুলবো না, ভাত খাবো না। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তোর বাবা তোকে খুন করে ফেলবে। খুন করলে খুন করবে। দুলারি সত্যি সত্যি তার ঘরের দরজা বন্ধ করে ফেলল। অবশ্যই মনোয়ারা দরজায় ধাক্কা দিতে দরজা খুলল, তবে ঠান্ডা গলায় বলল, তোমাদের 24 ঘন্টা সময় দিলাম মা, 24 ঘন্টার মধ্যে কিছু না করলে আমি র্যাটম খাবো। এই হলো ঘটনা। বজলুর রহমান বললেন, র্যাটম কি? র্যাটম হলো ইঁদুর মারা বিষ।
ঘরে এক ফাইল ছিল, সেটা এখন দুলারির কাছে। বজলুর রহমান দীর্ঘ সময় ঝিম ধরে বসে রইলেন। গলায় বিঁধে থাকা মাছের কাটার কথা তার মনে রইল না। মনোয়ারা বললেন, এখন কি করবে? বজলুর রহমান থমথমে গলায় বললেন, হারামজাদাকে আমি খুন করব। হারামজাদা কোথায়? রোজ তো এই সময় বাসাতেই থাকে, আজ কোথায় যেন গেছে। মাছ কাটার বডিটা আমার কাছে দাও, তারপর দেখো কি করি। শুয়োর কাবাচ্চা। আমার মনে হয় আলতাফ কিছু জানে না। তোমার মেয়েটা শয়তানের ঘোড়া, হাড় বজ্জাত। বটি দিয়ে কাটতে হয়, ওকে কাটো। পালের গোদা আগে শেষ করি, তারপর তোমার মেয়েকে ধরব। আমি এখন কবি নজরুল, আমার চক্ষে পুরুষ সমনিক কোনো ভেদাভেদ নাই। বটি কই? বটি আনো। বটি আনার আগেই আলতাফ হোসেন উপস্থিত হলো। বজলুর রহমান বললেন, কোথায় গিয়েছিলি? রাস্তায় হাঁটতে গিয়েছিলাম মামা, মাথা জাম হয়েছিল, ভাবলাম একটু হাঁটি। মাথা জাম হয়েছিল? জি মামা। এখন জাম দূর হয়েছে? জি না, এখনো আছে। সারা জীবনের জন্য জাম দূর করার ব্যবস্থা করছি, এই জীবনে আর জাম লাগবে না। জি আচ্ছা। আলতাফ ভেতরের দিকে রওনা হলো। বজলুর রহমান হুঙ্কার দিলেন, যাস কোথায়? ভাত খেতে যাই মামা। ক্ষুধার্ত মানুষের সঙ্গে রাগারাগি করা যায় না। বজলুর রহমান অনেক কষ্টে নিজেকে সামলালেন। গম্ভীর গলায় বললেন, যা ভাত খা। ভাত খেয়ে বিছানা বালিশ নিয়ে বিদায় হয়ে যাবি। এই জীবনে তোর মুখ দর্শন করতে চাই না। আলতাফ অবাক হয়ে বলল, কোথায় যাব? কোথায় যাবি আমি কি জানি, যেখানে ইচ্ছা যা। মনোয়ারা, হারামজাদাটাকে ভাত দাও। আলতাফ ভয়ে ভয়ে বলল, কি হয়েছে মামা? ভাত খেয়ে আয়, তারপর বুঝবি কত ধানে কত চাল। আলতাফ বলল, ভাত দিন মামি। মনোয়ারা বললেন, ভাত টেবিলে বাড়া আছে, নিজে নিয়ে খাও। আলতাফ ভাত খেলো। মামার কথা মতো সুটকেস গোছালো। মামা তাকে যেতে বলেছেন, কাজেই যেতে হবে। মামার সঙ্গে তর্ক করা বা তার অবাধ্য হওয়া তার পক্ষে সম্ভব না। বজলুর রহমান বললেন, কোথায় যাবি, কিছু ভেবেছিস? জি না মামা। রেল স্টেশনে চলে যা, খবরের কাগজ বিছিয়ে প্ল্যাটফর্মে শুয়ে থাকবি। জি আচ্ছা। আলতাফ নিচু হয়ে মামাকে সালাম করলো। বজলুর রহমানের ইচ্ছা করছিল লাথি দিয়ে শুয়োরের বাচ্চাকে চিৎ করে ফেলে দেন। অনেক কষ্টে নিজেকে সামলালেন। আলতাফ চলে গেল। সারা রাত বজলুর রহমানের ঘুম হলো না। কই মাছের কাটার যন্ত্রণাতেই ঘুম হলো না। ভোর রাতে ঠিক করলেন মেডিকেল কলেজে যাবেন। এই যন্ত্রণা পোষার কোনো মানে হয় না। মেডিকেল কলেজে একা যাওয়া যায় না, কাউকে সঙ্গে নিতে হয়। তিনি আলতাফের খোঁজে কমলাপুর রেল স্টেশনে গেলেন। সে সত্যি সত্যি একটা ইত্তেফাক বিছিয়ে তার উপর গম্ভীর হয়ে বসে আছে। মামাকে দেখেই সে বলল, কাটা এখনো আছে মামা? না, কাটা তুলতে যাচ্ছি, তুই চল আমার সঙ্গে। সুটকেস নিয়ে যাব? নিয়ে যাবি না তো কার কাছে রেখে যাবি? বজলুর রহমান কাটা তুললেন, আলতাফকে নিয়ে বাসায় ফিরলেন। আলতাফের এক হাতে সুটকেস, অন্য হাতে কাগজে মোড়া মাছের কাটা। মামার গলার কাটা ফেলে আসতে রাজি হয়নি, কাগজে মুড়ে নিয়ে এসেছে। বাসায় ফিরে বজলুর রহমান স্ত্রীকে ডেকে বললেন, গাধাটার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে আপত্তি আছে? আপত্তি না থাকলে ঝামেলা চুকিয়ে দাও। মনোয়ারা বললেন, দেখো তুমি যা ভালো বোঝো, তবে বিয়ে দেয়াই ভালো। তোমার মেয়ে হয়েছে কচ্ছপের মতো, কামড় দিয়ে যেটা ধরবে সেটা আর ছাড়বে না। বিয়ে না দিলে শেষমেশ কি করে বসে কে জানে। র্যাটম নিয়ে বসে আছে, ওর কপালে আছে র্যাটম, জীবন্ত র্যাটম। তোমার মেয়েকে বলো র্যাটমের সঙ্গে বিয়ের ব্যবস্থা হচ্ছে। তবে একটা কথা শুনে রাখো, এই মেয়ের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ। বিয়ের পর এদের আমি ঘাড় ধরে বের করে দেব। এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ। ওরা যাবে কোথায়, খাবে কি, সেটা ওদের ব্যাপার। বিয়ে কবে দিচ্ছ? গাছাটাকে জিজ্ঞেস করে একটা তারিখ ঠিক করো। আলতাফকে জিজ্ঞেস করা হলো। সে মাথা নিচু করে বলল, বিয়ে করব না। বজলুর রহমান কঠিন গলায় বললেন, ফাজলামের জায়গা পাস না? বিয়ে করবি না মানে তোর ঘাড় বিয়ে করবে। চাকরি বাকরি নাই, কোনো অজুহাত শুনতে চাই না। আগামী রোববার তোর বিয়ে। জি আচ্ছা মামা। হাতে মাছের কাটা নিয়ে ঘুরছিস কেন? ফেল মাছের কাটা। আলতাফ মাছের কাটা ফেলে দিল। ঘরের ভেতর ফেললি কি মনে করে? যা রাস্তায় ফেলে দিয়ে আয়। আলতাফ কাটা হাতে বের হয়ে গেল। বজলুর রহমান মনোয়ারাকে বললেন, দুলারিকে গিয়ে বলো রোববারে বিয়ের তারিখ হয়েছে। মনোয়ারা বললেন, আর একটু চিন্তা ভাবনা করলে হতো না? একবার যখন বলেছি রোববার, তখন রোববারই হবে। মানুষের জবানের দাম আছে। কিছু সময় তো লাগবেই, বিয়ের কেনাকাটা করব না? গাধার সঙ্গে বিয়ের আবার কেনাকাটা কি? কেনাকাটার নামও মুখে আনবে না। আমাদের একটাই মেয়ে, একটাই হোক আর 10টাই হোক,
কেনাকাটা হবে না, এটা আমার ফাইনাল কথা। তোমার পছন্দ হলে ভালো, পছন্দ না হলেও ভালো। আলতাফ ফিরে এসেছে, ভীত চোখে তাকাচ্ছে মামার দিকে। বজলুর রহমান বললেন, কিছু বলবি? কাটা রাস্তায় ফেলে এসেছি মামা। আহ, বিরাট কাজ করেছিস, আয় কোলে এসে বস, আদর করি। বলেই তার মনে হলো আলতাফ সত্যি সত্যি তার কোলে বসার জন্য এগিয়ে আসতে পারে। প্রথম শ্রেণীর গাধারা করতে পারে না এমন কোনো কাজ নেই। আলতাফ অবশ্যই মামার কোলে বসার চেষ্টা করলো না। ঘরের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে গম্ভীর মুখে মাথা চুলকাতে লাগলো। তাকে দেখে মনে হতে পারে ফ্যান কেন ঘুরে এই রহস্য নিয়ে সে এখন চিন্তিত। বজলুর রহমান হুঙ্কার দিয়ে বললেন, এই গাধা, ফ্যানের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? সিলিং ফ্যান আগে কখনো দেখিসনি? চোখ নামা। আলতাফ চোখ নামালো। যা আমার সামনে থেকে। আলতাফ ঘর থেকে বের হয়ে এলো। আসন্ন বিয়ের আনন্দে তাকে খুব উল্লসিত বলে মনে হলো না। বজলুর রহমান শুকনো মুখে বসে রইলেন। তার মনোকষ্টের যথেষ্ট কারণ আছে। দুলারির বিয়ে বলতে গেলে ঠিকই হয়ে আছে। ছেলের ফুপা ফুপু এসে মেয়ে দেখে হাতে আংটি পরিয়ে গেছেন। অতি সস্তা ধরনের আংটি, রং দেখে মনে হয় পেতলের। আংটি সাইজেও ছোট। যাতায়াতি করে ঢুকাতে গিয়ে দুলারির আঙ্গুলের চামড়া উঠে গেল। হুলস্থুল ধরনের বড় লোকেরা উপহারের ব্যাপারে হারকেপ্পন হয়। ওরা হুলস্থুল ধরনের বড় লোক। ছেলের চেহারা ভালো, মাথায় অবশ্যই চুল নেই, এই বয়সে টাক পড়ে গেছে। এটা তেমন গুরুতর কোনো সমস্যা না। ছেলেরা মাথার চুল দিয়ে কি করবে? এদের তো আর মাথায় বেনি করতে হবে না। তাছাড়া পয়সাওয়ালা লোকদেরই মাথায় টাক পড়ে। আজ পর্যন্ত তিনি মাথায় টাকওয়ালা কোনো ভিক্ষুক দেখেননি। যারা ভিক্ষা করে বেড়ায় তাদের মাথা ভর্তি ঘন চুল থাকে। আলতাফ হারামজাদাটারও মাথা ভর্তি ঘন চুল। একসময় সেও ভিক্ষুক টিক্ষুক কিছু হবে। একে দয়া দেখানো ভুল হয়েছে, বিরাট ভুল, মিস্টেক অব দ্য সেঞ্চুরি। বজলুর রহমানের ধারণা তিনি ভুল করেন না। এই ভুল এখন ভেঙে গেছে। দুধ কলা দিয়ে কালসাপ পুষেছেন। কালসাপকে বাড়ির ত্রিসীমানায় আসতে দেওয়া উচিত ছিল না। তিনি শুধু যে আসতে দিয়েছেন তাই না, বলতে গেলে আদর করে ঘরে স্থান দিয়েছেন। তাও দিতেন না, গ্রহের ফেরে এই কাজটা করতে হয়েছে। ঘটনাটা এরকম। বজলুর রহমানের ছোট বোন মিনুর ছেলে হলো আলতাফ। বজলুর রহমান মিনুকে পছন্দ করেন না। মিনুর স্বামী মোবারক হোসেনকে দু চোখে দেখতে পারেন না। মোবারক হোসেনের একটা ডিসপেন্সারি আছে। সেই ডিসপেন্সারিতে আয় উন্নতি বলে কিছু নেই, কারণ ডিসপেন্সারি খোলা এবং বন্ধ করার কোনো নিয়ম কারণ নেই। যখন ইচ্ছা হলো মোবারক ডিসপেন্সারি খুলে বসে আছে, যখন ইচ্ছা ডিসপেন্সারি বন্ধ করে বাসায় চলে আসছে। ডিসপেন্সারির বেশিরভাগ ওষুধ নিজেই খেয়ে ফেলছে। এই হলো অবস্থা। মিনু যখন অসুস্থ হলো, সে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল না, নিজেই চিকিৎসা করে। ওষুধ যে বেচে সে নাকি ডাক্তারের বাবা। ডাবল অ্যাকশন অ্যান্টিবায়োটিক প্লাস উপবাস চিকিৎসা পদ্ধতি নামে তার নিজস্ব চিকিৎসা পদ্ধতি চলল। এই চিকিৎসা পদ্ধতিতে উপবাসে থেকে অ্যান্টিবায়োটিক খেতে হয়। এতে ওষুধের অ্যাকশন নাকি ডাবল হয়ে যায়। শরীরে পুষ্টি না থাকলে শরীরের জীবাণুদেরও পুষ্টি থাকে না, এরা আধমরা অবস্থায় থাকে। তখন কড়া অ্যান্টিবায়োটিক পড়লে আর দেখতে হবে না। মোবারক হোসেনের চিকিৎসা পদ্ধতির কারণেই মিনু 18 দিন জ্বর ভোগের পর মারা গেল। মোবারক হোসেন আলতাফকে কোলে নিয়ে মৃত্যু সংবাদ দিতে এলো। বজলুর রহমান গম্ভীর মুখে মৃত্যু সংবাদ শুনলেন। দীর্ঘ সময় চুপচাপ থেকে বললেন, ডাক্তার শেষ পর্যন্ত দেখাওনি? মোবারক হোসেন বললেন, ডাক্তার আর কি দেখাবো? ডাক্তাররা কি জানে? ডাক্তাররা কিছু জানে না, তুমি সব জানো। আপনাদের দোয়ায় ওষুধ নিয়ে ঘাটাঘাটি করে যা শিখেছি ভালোই শিখেছি। এখন এই দুধের শিশু কে পালবে? আলতাফের কথা বলছেন? তাকে নিয়ে মোটেই চিন্তা করবেন না, আমিই পালবো। তাছাড়া তাকে দুধের শিশু বলা ঠিক না। 2 বছর হয়ে গেছে, কথা প্রায় সবই বুঝে, বলতে পারে না। পিরিচে ভাত মাছ দিলে কপ কপ করে খায়। ও আচ্ছা। মোবারক হোসেন অত্যন্ত উৎসাহের সঙ্গে বলল, আলতাফ, ইনি তোমার মামা হন, বড় মামা। বলো তো মামা। আলতাফ বলল, উ উ। মোবারক হৃষ্টচিত্তে বলল, ও এভাবেই কথা বলে। মামা বলতে বলেছি তো, কাজেই সে 2 বার বলেছে উ উ। কারণ মামা শব্দটায় 2টা অক্ষর। মা বলতে বললে 1 বার উ বলবে, কারণ মা হলো 1 অক্ষরের শব্দ। বাবু বলো তো মা। আলতাফ বলল, উ। মোবারক হোসেন আনন্দিত স্বরে বলল, দেখলেন ছেলের বুদ্ধি। বজলুর রহমান থমথমে গলায় বললেন, গতকাল তোমার স্ত্রী মারা গেছে, আজ তুমি দাঁত বের করে হাসছো। অন্য প্রসঙ্গে হাসছি,
ছেলের বুদ্ধি দেখে হাসছি। সব বাবারাই ছেলেমেয়ের বুদ্ধির পরিচয় পেলে খুশি হয়ে হাসে। তোমার বুদ্ধিমান ছেলেকে নিয়ে তুমি বিদায় হয়ে যাও, আর কোনোদিন যেন তোমাকে এই বাড়িতে না দেখি। জি আচ্ছা, কিছু খরচ টরচ কি দিবেন? কি খরচ? হাত একবারে খালি, গোড় দিতে অনেক খরচপাতি। কাফনের কাপড়েই আপনার 10 গজ, মার্কিন লং ক্লথ সস্তাটা হলো নিন আপনার 25। দূর হও বললাম, দূর হও। ভক ভক করে মুখ থেকে কিসের গন্ধ বেরোচ্ছে? মদ্যপান করেছ? জি না, মদ খাই না। একটু কাশির মতো হয়েছিল, 2 বোতল কফ সিরাপ একসাথে খেয়ে ফেলেছি। কফ সিরাপে কিছু অ্যালকোহল থাকে, তবে খুব সামান্য। বজলুর রহমান কঠিন গলায় বললেন, বিদায় হও, বিদায়। মোবারক হোসেন বিদায় হলো। বজলুর রহমানের রাগ বেশিক্ষণ থাকে না। সেদিন সন্ধ্যাবেলাতেই মনে হলো কাজটা ঠিক হয়নি, কিছু পয়সা দিয়ে দেওয়া উচিত ছিল। বড় ভাই হিসেবে তারও একটা দায়িত্ব আছে, অপ্রিয় হলেও দায়িত্ব পালন করতে হয়। সঙ্গে সঙ্গে এও মনে হলো এ জাতীয় লোকদের কোনো সাহায্য করতে নেই। এদের সাহায্য করার অর্থই হচ্ছে এদের প্রশ্রয় দেয়া। টাকার অভাবে একজন মৃত মানুষের কবর হবে না, এটাও বিশ্বাস্য নয়। বজলুর রহমান রাত 11টার দিকে ঠিক করলেন খোঁজ নিতে যাবেন। যাওয়া হলো না। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। বাসার সামনে 1 হাঁটু পানি জমে গেল। তিনি গেলেন পরদিন। মোবারকের বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর মোবারক দরজা খুলল। পুরোপুরি খুলল না, সামান্য ফাঁক করে ভীত গলায় বলল, কে? বজলুর রহমান বললেন, আমি। দরজা খোলো। মোবারক দরজা খুলল। তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে। চোখ রক্তবর্ণ, ঠোঁটের পাশ দিয়ে কষ গড়াচ্ছে। তার চেয়ে বড় কথা, হাত পা কাঁপছে। মৃত বাড়িতে অনেক লোকজন থাকার কথা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। একটা মানুষ নেই, তবে ভেতর থেকে বীজ বীজ শব্দ আসছে। বজলুর রহমান বললেন, শব্দ কিসের? মোবারক হোসেন নিচু গলায় কি বলল এক বিন্দু বোঝা গেল না। বজলুর রহমান বললেন, এরকম করছো কেন? ভেতরে এসে দেখেন। কি দেখব? বিরাট বিপদে পড়েছি। বজলুর রহমান মোবারকের সঙ্গেই তার শোবার ঘরে ঢুকলেন। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঘর ভর্তি তেলাপোকা। হাজার হাজার বললেও কম বলা হবে, লক্ষ লক্ষ পোকা। তাদের হাঁটা, পাখায় পাখায় ঘষাঘষি থেকে বীজ বীজ শব্দ আসছে। পোকাদের মাঝখানে শান্ত মুখে বসে আছে আলতাফ। তার চোখে ভয় বা বিস্ময় কিছুই নেই। সে বজলুর রহমানকে দেখে 2 বার বলল, উ উ। বজলুর রহমান বললেন, ব্যাপারটা কি? মোবারক ফ্যাসফ্যাসে গলায় বলল, তেলাপোকা। তেলাপোকা সে তো দেখতেই পাচ্ছি, কোত্থেকে এলো এত তেলাপোকা? জানি না। অন্য ঘরেও আছে না শুধু এই ঘরে? এই ঘরে। মিনুর ডেড বডি ছিল এই ঘরে, তেলাপোকায় খেয়ে ফেলেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জি না, মাথা খারাপ হয়নি, সত্যি কথা বলতেছি। আপনার কাছে টাকার জন্য গিয়েছিলাম, না পেয়ে মনটা খুব খারাপ হলো। বাবুকে ঘরে রেখে আবার বের হলাম টাকার সন্ধানে। তাকে তুমি খালি বাড়িতে রেখে গেলে? জি, ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরে আসবো, ঝড় বৃষ্টিতে আটকা পড়ে গেলাম। ফিরে দেখি এই অবস্থা। তুমি একটা দুধের শিশুকে খালি বাড়িতে একটা ডেড বডির পাশে বসিয়ে চলে গেলে? জি, না গিয়ে তো উপায় ছিল না। হাতে নাই একটা পয়সা। একটা মানুষ মারা গেছে, কোনো লোকজন নাই, এটাই বা কেমন কথা? কাউকে বলি নাই তো। বলো নাই কেন? কি দরকার? বললেই লোকজন এসে গিজগিজ করবে, হেন কথা তেন কথা বলবে। দরকার কি? তোমার মাথা পুরোপুরি খারাপ? জি না ভাই, মাথা ঠিক আছে। আমি এই ছেলেকে সাথে নিয়ে যাচ্ছি, কয়েকদিন থাক আমার এখানে। তুমি অবস্থা ঠিকঠাক করে তারপর নিয়ে যাবে। জি আচ্ছা। আর এই নাও 1000 টাকা। আপনাকে 1 সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে দেব। ফেরত দিতে হবে না, আমি ফেরত দিয়ে দিব, 1 সপ্তাহের মধ্যে ফেরত দেব। মোবারক হোসেন 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে এলো না, বরং আরো টাকা ধার করতে এলো। সে নাকি ভয়াবহ ঝামেলায় পড়েছে। পুলিশের ধারণা সে তার স্ত্রীকে খুন করেছে, তারপর রটিয়েছে, তেলাপোকা খেয়ে ফেলেছে। মোবারক কাঁদো কাঁদো গলায় বলল, পুলিশ বড় যন্ত্রণা করছে, শুধু টাকা চায়। খুন করনি নাকি? জি না। আমি খুন করব কেন? তোমার চোখ মুখ দেখে তো মনে হয় করেছো। জি না, তবে পুলিশের ধারণা করেছি। 302 ধারায় কেস দিবে বলে মনে হয়। আপনি একটু আমার হয়ে সাক্ষ্য দিবেন? বজলুর রহমান আটকে উঠে বললেন, আমি আবার কি সাক্ষ্য দিব? তেলাপোকা যে খেয়ে ফেলেছে এটা একটু বলবেন। আপনি তো নিজের চোখে তেলাপোকা দেখেছেন।
আমি কিছুই দেখিনি, টাকা দিচ্ছি, টাকা নিয়ে যাও, আমি যেন কোনো ঝামেলায় না পড়ি। জি আচ্ছা, আর শোনো, তোমার ছেলেকে নিয়ে যাও। জি নিয়ে যাব, আজকেই নিয়ে যেতাম, আজ আবার এখান থেকে রমনা থানায় যাব। টাকা আপনার কাছ থেকে যা পাবো সবটা পুলিশকে দিয়ে দেবো, কাল পরশু এসে নিয়ে যাব। মোবারক আর ফিরে আসেনি। পুলিশ অ্যারেস্ট করেছে। মামলা চলাকালীন সময়ে সে মারা গেছে জেল হাজতে। আলতাফ থেকে গেছে এই বাড়িতে। তার আত্মীয় স্বজন কেউ তাকে নিতে আসেনি। মনে হয় সবাই হাফ ছেড়ে বেঁচেছে। 12ই চৈত্র রোববার আজিমপুর কমিউনিটি সেন্টারে বিয়ে হয়ে গেল। আলতাফ আগে থাকতো রান্নাঘরের পাশে খুপড়ি মতো জানালাবিহীন একটা ঘরে। বিয়ের পর সে উঠে গেল দোতলায় দুলালির ঘরে। তার জীবনযাত্রায় পরিবর্তন বলতে এইটুকুই। তবে স্ত্রীর ভাগ্যের কারণেই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, সে একটি চাকরি পেয়ে গেল। ভালো চাকরি, সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। বেতন 3000 টাকা, মেডিকেল আছে, যাতায়াতের অ্যালায়েন্স আছে। বজলুর রহমান বললেন, এই গাধাকে যে চাকরি দিয়েছে সে আরো বড় গাধা, রাম গাধা। তাকে ঘাড় ধরে দেশ থেকে বের করে দেওয়া উচিত। মনোহরা বললেন, এত ঘন ঘন গাধা বলো না তো, দুলারি মনে কষ্ট পাবে। কষ্ট পেলে পাবে, গাধাকে গাধা বলবো না তো কি বলবো, ক্যাঙ্গারু বলবো? কিছুই বলতে হবে না। মেয়ের জামাই চাকরি পেয়েছে, এ তো ভালো কথা। বেচারা নিজের চেষ্টায় জোগাড় করেছে, মন্ত্রী মিনিস্টার ধরাধরি করতে হয়নি। কত আনন্দের ব্যাপার। আনন্দ দুদিন পর টের পাবে। টাকা পয়সার গন্ডগোলের জন্য বাবাজিকে যখন জেলে নিয়ে ঢুকাবে তখন বুঝবে আনন্দ কাহাকে বলে। কয়েকটা দিন সবুর করো, 1 সপ্তাহ, এর মধ্যেই রেজাল্ট আউট হয়ে যাবে। 1 সপ্তাহ বেশি যদি গাধাটাকে কেউ চাকরিতে রাখে, আমি নিজের কান কেটে কুত্তার লেজে সুতা দিয়ে বেঁধে দেব। মাস খানিক কেটে গেল, চাকরি যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। সকাল 8টায় টিফিন বক্সে টিফিন নিয়ে আলতাফ রওনা হয়। আলতাফের সঙ্গে যায় দুলারি। সে তাকে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। দুলারির হাতে থাকে একটা চটের ব্যাগ। সেই ব্যাগে থাকে একটা পানির বোতল, ছোট্ট ফ্লাস্কে 1 কাপ গরম দুধ এবং 1 কৌটা পানের মশলা। দুলারির কাণ্ড কারখানায় বজলুর রহমান বড়ই বিরক্ত। মনোয়ারাকে একদিন ডেকে বলে দিলেন, দুলারি সঙ্গে যায় কেন? গাধাটা কি বাস স্টপ চেনে না? দুলারিকে নিষেধ করে দেবে। বাড়াবাড়ি আমি পছন্দ করি না, ঢং বেশি হয়ে যাচ্ছে। মনোয়ারা নিষেধ করেছেন। আদুরে গলায় বলেছেন, কি দরকার রোজ রোজ সাথে যাওয়ার? তোর বাবা রাগ করে। দুলারি হাই তুলতে তুলতে বলেছে, করুক রাগ, বাড়াবাড়ি বেশি হচ্ছে। মোটেই বেশি হচ্ছে না, তুমি তা ভালো করেই জানো। বাড়াবাড়ি বেশি হচ্ছে না, এটা অবশ্য সত্যি। স্বামীকে নিয়ে ঢলাঢলি, ছাদে হাঁটাহাঁটি, অকারণ হাসাহাসি, এইসব কিছুই হচ্ছে না। সন্ধ্যা না হতেই দরজা বন্ধ করে এরা গুজগুজ করে গল্পও করে না। খুব অন্যায় জেনেও তিনি কয়েকবার আড়াল থেকে উকি দিয়ে দেখেছেন। আলতাফ চেয়ারে ঝিম ধরে বসে থাকে। দুলারি নিজের কাজ করে, যেন কেউ কাউকে চেনে না। বজলুর রহমান সব শুনে বলেছেন, ঝিম ধরে বসে থাকে না, ঘুমায়। চতুষ্পদ জন্তুরা ঘুমায় দাঁড়িয়ে, ও ঘুমায় বসে। এইটুকুই যা তফাৎ, আর কোনো তফাৎ নেই। মনোহর একদিন কথায় কথায় দুলারিকে জিজ্ঞেস করে ফেললেন, আলতাফ কি চেয়ারে বসে বসে ঘুমায় নাকি রে? দুলারি বিরক্ত হয়ে বলেছে, চেয়ারে বসে ঘুমাবে কেন? এইসব কি আজে বাজে কথা বলো। প্রায় দেখি চোখ বন্ধ করে চেয়ারে বসে থাকে। তাতে অসুবিধা কি? না, অসুবিধা আর কি, দেখতে খারাপ লাগে। তোমাকে দেখতে বলেছে কে? তুই এমন ক্যাটক্যাট করছিস কেন? আমি একটা কথার কথা বললাম। ওকে নিয়ে তোমরা সারাক্ষণ সমালোচনা করো, আমার ভালো লাগে না। বেচারা কারো সাথে নেই, পাচে নেই, চুপচাপ থাকে। আর তোমরা কি যন্ত্রণা, কেঁদে ফেলছিস কেন? আমরা কি এমন বললাম? বাবা তো তাকে সারাক্ষণে গাধা বলছে। চুপচাপ থাকলেই মানুষ গাধা হয়ে যায়? চুপচাপ থাকাটা কি অপরাধ? অপরাধ হবে কেন? একেবারে ঝিম ধরে থাকে তো তাই। মোটেই ঝিম ধরে থাকে না, বসে বসে ভাবে। কি ভাবে? নানান কিছু নিয়ে ভাবে, তোমরা বুঝবে না। ও পোকাদের নিয়ে ভাবে। পোকাদের নিয়ে ভাবে? হ্যাঁ, পোকামাকড় এইসব নিয়ে ভাবে। মনোহরা শুকনো গলায় বললেন, পোকামাকড়দের নিয়ে ভাবা তো ভালো কথা, শুনে খুব আনন্দ হচ্ছে। তুমি আবার বাবাকে সব বলতে যেও না। বাবা কি বুঝতে কি বুঝবে? বাবা তো আবার সবকিছু বেশি বুঝে। আরে না, তোর বাবাকে সব কথা বলার দরকার কি? পুরুষ মানুষকে সব কথা বলতে নেই, এতে সংসারের শান্তি নষ্ট হয়। তা আলতাফ কি দিনরাত পোকাদের নিয়েই ভাবে? দুলারি বিরক্ত গলায় বলল, দিনরাত পোকাদের নিয়ে ভাববে কেন? ওর কি আর কাজকর্ম নেই? মাঝে মধ্যে ভাবে। তুমি আবার বাবাকে কিছু বলতে যেও না কিন্তু।
পাগল হয়েছিস? তাকে বলার কি দরকার? মনোয়ারা সেই রাতেই স্বামীকে ফিসফিস করে পোকার ব্যাপারটা বললেন। বজলুর রহমান বললেন, আরে গাধাটার তো ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, পোকা নিয়ে ভাবে মানে? পোকা নিয়ে ভাবার কি আছে? গাধাটাকে ডাকো। থাক, ডাকতে হবে না। অবশ্যই ডাকতে হবে, অবহেলা করার ব্যাপার না এটা। পরে এক সময় ওকে আলাদা করে ডেকে, মানে দুলারি যাতে কিছু বুঝতে না পারে। বজলুর রহমান বিরক্ত গলায় বললেন, কোনো রকম আর্গুমেন্টে যাবে না। আই হেট আর্গুমেন্ট। তুমি গাধাটাকে ডেকে আনো, আজই এর ফয়সলা হওয়া উচিত। পোকাদের নিয়ে ভাবে, পোকাদের রবীন্দ্রনাথ হয়েছে, হারামজাদা। মনোয়ারা ডাকতে গেলেন। দুলারি বলল, এই রাত দুপুরে বাবা ডাকছে কেন? মনোয়ারা ক্ষীণ গলায় বললেন, ওই অফিসে কাজকর্ম কেমন হচ্ছে তাই জিজ্ঞেস করবে। তুমি পোকার ব্যাপারে বাবাকে কিছু বলনি তো? না। আলতাফ মামার ঘরে ঢুকে ভয়ে ভয়ে বলল, মামা ডেকেছেন? বজলুর রহমান বললেন, বস, মামা ডাকবি না, খবরদার। কি ডাকবো? কিছুই ডাকতে হবে না, ডাকাডাকির পালা শেষ। আলতাফ বসল। বজলুর রহমান গলা খাকারি দিয়ে বললেন, তুই নাকি পোকাদের নিয়ে ভাবিস? জি মামা। কি ভাবিস? তেমন কিছু না মামা, ওদের সঙ্গে কথা বলি, ওরা যখন চুপ করে থাকে তখন ভাবি। বজলুর রহমান হতভম্ব হয়ে বললেন, ওদের সঙ্গে কথা বলিস? জি মামা। কবে থেকে কথা বলা বলি শুরু হয়েছে? যখন আপনার এখানে আসলাম তখন থেকে। আমার এখানে এসেছিস 2 বছর বয়সে, তখন থেকে পোকাদের সঙ্গে তোর দোস্তি? দোস্তি না মামা, ওরা যে আমাকে ঠিক পছন্দ করে তা না, সবাই আমাকে ভয় পায়। ভয়ের কারণে কিছু কিছু কথা শুনে। পোকারা তাহলে তোর ভয়ে কম প্রমাণ? আলতাফ হ্যাঁ সূচক মাথা নাড়ল। বজলুর রহমান মনে মনে বললেন, গাধাটার তো আসলেই ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, ব্রেইনে ইলেকট্রিক শক দিতে হবে। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ঘটনা শুনছো তো? পোকারা আমাদের আলতাফকে হেডমাস্টার সাহেবের মতো ভয় পায়। আলতাফের ভয়ে তারা থরথরি কম্পমান। আপনি যত বলছেন ওরা তত ভয় পায় না মামা, কিছুটা ভয় পায়। ভয়ের চোটে ওরা কি করে? তোকে দেখলেই সালাম দেয়? তা না, তবে ডাকলে আসে। বজলুর রহমান স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, শুনলে তো, আলতাফ ডাকলেই পোকারা যে যেখানে থাকে ছুটে আসে। মনোয়ারা অস্বস্তির সঙ্গে বললেন, আর একদিন এসব নিয়ে কথা হবে, আজ রাত অনেক হয়েছে। তিনি হাই তোলার ভঙ্গি করলেন। বজলুর রহমান বললেন, রাত যতই হোক ব্যাপারটার ফয়সালা হওয়া দরকার। আলতাফ, দেখি তুই তোর এক পোকা ডেকে আন। একটা তেলাপোকা ডেকে আনবো মামা? ডাক, তেলাপোকাই ডাক, তেলাপোকাই বা খারাপ কি? আলতাফ চোখ বন্ধ করে বিড়বিড় করলো। প্রায় সঙ্গে সঙ্গেই উঠতে উঠতে ঘরে একটা তেলাপোকা ঢুকলো, বসলো সিলিং ফ্যানের পাখায়। আলতাফ বলল, এই নিচে নাম। পোকা নিচে নামলো, বসলো মেঝেতে। আলতাফ বলল, সুর দুটা নাড়াতো। তেলাপোকা সুর নাড়াতে লাগলো। বজলুর রহমান নিজের অজান্তেই আয়াতুল কুরসি সূরাটা মনে মনে পড়ে ফেললেন। আলতাফ বলল, মামা ওকে কি চলে যেতে বলবো? বল। আলতাফ বলল, চলে যা। পোকা গেল না, সুর নাড়তে লাগলো। একবার পাখা তুলে উড়ার ভঙ্গি করলো, আবার পাখা নামিয়ে ফেললো। মনোয়ারা বললেন, কই যাচ্ছে না তো? যেতে চাচ্ছে না মামি, এরা সব সময় কথা শুনে না। তেলাপোকা চক্রাকারে ঘুরছে। আলতাফ বলল, এই ঘোরা বন্ধ কর। ঘোড়া থেমে গেল। যা, চলে যা। পোকা নড়ল না, স্থির হয়ে গেল। বজলুর রহমান গম্ভীর গলায় বললেন, যেতে না চাইলে কি আর করা? আলতাফ বলল, মামা আমি যাই, ঘুম পাচ্ছে। বজলুর রহমান গম্ভীর গলায় বললেন, যা। আলতাফ উঠে চলে গেল। বজলুর রহমান এবং মনোয়ারা দুজনের কেউই অনেকক্ষণ কোনো কথা বললেন না, চুপচাপ বসে রইলেন। মনোয়ারা প্রথম নীরবতা ভঙ্গ করলেন, ফিসফিস করে বললেন, এটা কি হলো? বজলুর রহমান রাগী গলায় বললেন, কিসের কথা বলছো? পোকা তো সত্যি সত্যি ওর কথা শুনে। কোন কথাটা শুনেছে? ওর কথা শুনে পোকা ঘরে এসেছে। তোমারও কি মাথা খারাপ হয়ে গেল নাকি? পোকা কথা শুনবে মানে? কাকতালীয় ভাবে একটা তেলাপোকা ঘরে এসেছে, এই হলো ব্যাপার। ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। দোয়া কুনুত করে ফু দিলাম আর বক মরে গেল, ব্যাপারে বেশি কিছু না। সুর নাড়তে বললো, সুর নাড়লো, কি যন্ত্রণা! পোকা সুর নাড়ে না? কুকুর যেমন লেজ নাড়ে, পোকা নাড়ে সুর, ওদের কাজই হলো সুর নাড়া। আমার ভয় ভয় লাগছে। ফালতু কথা বলবে না, ভয়ের কি আছে এর মধ্যে? বজলুর রহমান ঘুমোতে গেলেন। তার ভালো ঘুম হলো না। রাতে কয়েকবার উঠলেন, পানি খেলেন, বাথরুমে গেলেন। যতবারই বাথরুমে গেলেন ততবারই লক্ষ্য করলেন তেলাপোকাটা যায়নি, মেঝেতে ঘুরঘুর করছে। অবশ্যই এটি আগের পোকা নাও হতে পারে,
হয়তো অন্য একটা। চাইনিজদের মতো সব তেলাপোকাও দেখতে একরকম, একটার সঙ্গে অন্য একটা তার পক্ষে আলাদা করা সম্ভব না। তার মনে হলো পোকাটা তার দিকে তাকিয়ে আছে। শুধু যে তাকিয়ে আছে তাই না, ঘাড় ঘুরিয়ে তাকে দেখার চেষ্টা করছে। তিনি পোকাটার গায়ে থু করে থুথু ছিটিয়ে দিলেন, তারপরেও সেটা নড়ল না, বরং তার দিকে খানিকটা এগিয়ে এলো। এ কি যন্ত্রণা! তিনি বললেন, যা হারামজাদা। পোকাটা থমকে গেল, এখন আবার সুর নাড়ছে। সুর নাড়া বন্ধ কর, হারামির বাচ্চা। পোকাটা সুর নাড়া বন্ধ করল। বজলুর রহমান এক দৃষ্টিতে পোকাটার দিকে তাকিয়ে রইলেন। আজ অসহ্য গরম। বিকেলে এক পশলা বৃষ্টি হয়েছিল, এতে গরম আরো বেড়েছে। এই গরমেও আলতাফের ঘরের দুটি জানালাই বন্ধ। শুধু যে বন্ধ তাই না, পর্দাও টেনে দেয়া। জানালা খোলা রেখে আলতাফ ঘুমোতে পারে না, ঘরে আলো থাকলেও সে ঘুমোতে পারে না। আলতাফের অভ্যাসে দুলারি অভ্যস্ত হয়ে পড়েছে, এখন আর তার খারাপ লাগে না। এই ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে, বাথরুমও অন্ধকার। 40 পাওয়ারের একটা বাল্ব ছিল, আলতাফ সেই বাল্ব খুলে রেখেছে। অন্ধকারে আলতাফের অসুবিধা হয় না, তবে দুলারির হয়। সে একটা টর্চ লাইট নিয়ে বাথরুমে যায়। আজকের অন্ধকার অন্য সব রাতের চেয়েও বেশি, কারণ বাসার সামনে স্ট্রিট ল্যাম্পের বাল্ব আবার চুরি হয়েছে। অন্ধকার বাথরুমে আলতাফ হাত মুখ ধুচ্ছে। দুলারি খাটের উপর মশারি খাটাচ্ছে, আন্দাজের উপর খাটাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। দুলারি বলল, আজ খুব গরম। আলতাফ বলল, একটা জানালা খুলে দিই। না, মশারির ভেতর ফ্যানের বাতাস ঢুকে না, গরম লাগে। মশারি খাটিও না, মশারি না খাটালে উপায় আছে? মশা খেয়ে ফেলবে না? মশা খাবে না, ওদের মানা করে দেব। আলতাফের কথায় অন্য কেউ চমকে উঠত, দুলারি চমকালো না। এরকম কথা সে প্রায়ই শোনে। দুলারি মশারি খুলে ফেলল। আলতাফ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাথরুম থেকে বেরোলো। দুলারি বলল, বাবা তোমাকে কেন ডেকেছিলেন? পোকাদের ব্যাপারে জিজ্ঞেস করলেন। তুমি বলেছ? কেন বলেছ? মামা জানতে চাইলেন, তাই বললাম, না বলার কি আছে। বাবা কি তোমার কথা বিশ্বাস করেছেন? বিশ্বাস করবেন না কেন? আমার মনে হয় না বাবা তোমার কথা বিশ্বাস করেছেন। তোমাকে নিয়ে এখন নিশ্চয়ই মার সঙ্গে হাসাহাসি করছেন। সাধারণ কিছু বললেই বাবা হাসাহাসি করেন, আর এখন বলছো অদ্ভুত কথা। মামা আমাকে স্নেহ করেন, তাছাড়া অদ্ভুত কথা তো কিছু বলি নাই। বাবা তোমাকে মোটেই স্নেহ করেন না, সারাক্ষণ কাঁথা ডাকেন। আলতাফ হাই তুলতে তুলতে বলল, ঘুম পাচ্ছে, চলো শুয়ে পড়ি। দুলারি বলল, তুমি আমার একটা কথা শোনো, এইসব কথা তুমি কাউকে বলবে না, কাউকে কিছু বলার দরকার নেই। আলতাফ বিছানায় উঠতে উঠতে বলল, আমি নিজ থেকে বলি না, মামা জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করলেও কিছু বলবে না। তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করলে আমার ভালো লাগে না, রাগ লাগে, কান্না পায়। আলতাফ পাশ ফিরতে ফিরতে সহজ গলায় বলল, পোকাগুলি তো সারাক্ষণ হাসাহাসি করে, করুক, ওদের হাসি তো আর কেউ বুঝতে পারছে না। আলতাফ কিছু বলল না। ঘর নিশ্ছিদ্র অন্ধকার। দুলারি বলল, ঘুমিয়ে পড়েছ? আলতাফ জবাব দিল না। তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, হাত পা লম্বালম্বি ছড়ানো, মনে হচ্ছে তাল গাছের একটা লম্বা গুড়ি। এই এক ঘুমেই সে রাত কাবার করে দেবে। সকালে দুলারি জেগে উঠে দেখবে আলতাফ একই ভঙ্গিতে শুয়ে আছে। দুলারি ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। তার আরো কিছুক্ষণ গল্প করার ইচ্ছা ছিল। মাথার উপর ফ্যান ঘুরছে, তবু গরম কমছে না। গরমে মাথা ধরে যাচ্ছে, মশা কামড়াচ্ছে। মশারা এখন আর আলতাফের কথা শুনছে না। দুলারি মনে মনে হাসল। মানুষটা কি অদ্ভুত বিশ্বাস নিয়েই না আছে, পোকারা তার কথা শুনে। অবশ্যই এরকম বিশ্বাস থাকা দোষের কিছু না। তার এই বিশ্বাসে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না। আলতাফের চেয়েও কত ভয়ঙ্কর সব বিশ্বাস নিয়ে পৃথিবীতে লোকজন বাস করে। নিজের প্রস্রাব নিজেই গ্লাসে করে খেয়ে ফেলেছে, এতে নাকি শরীর রোগহীন হয়। আরেকবার দুলারি পত্রিকায় পড়েছে, শিকাগোতে এক লোক 8 বছর বয়সী একটি মেয়েকে খুন করে তার জরায়ু বের করে খেয়ে ফেলেছে, এতে নাকি যৌবন অক্ষয় হয়। এদের তুলনায় আলতাফের বিশ্বাস তো খুব সাধারণ। তাছাড়া কে জানে, আলতাফ হয়তো পোকাদের কথা বুঝতেও পারে, অসম্ভব কিছু না। সুলাইমান পয়গম্বর পৃথিবীর সব পশু পাখিদের কথা বুঝতেন। দুলারি পাশ ফিরল। খুব মশা কামড়াচ্ছে। টেবিলের উপর একটা মর্টিন আছে, স্প্রে করে ঘরে ছড়িয়ে না দিলে মশারা তাকে ঘুমোতে দেবে না। দুলারি সাবধানে বিছানা থেকে নামলো।
টেবিলটা কোন দিকে দুলারি বুঝতে পারছে না। অন্ধকার হলেই মানুষ দিকহারা হয়ে পড়ে। পশ্চিমকে মনে হয় উত্তর, উত্তরকে মনে হয় দক্ষিণ। দুলারি ওষুধ স্প্রে করে দিল। ঘরে এখন হাসপাতাল হাসপাতাল গন্ধ, নাক জ্বালা করছে। মশার কামড়ের চেয়ে নাক জ্বালা বরং ভালো। দুলারি বিছানায় ফিরে এলো। আলতাফ অস্ফুট শব্দ করল, বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছে। দুলারি বলল, কি বলছো? আলতাফ বলল, ঘুমোচ্ছ? মশার ওষুধ দিয়েছি, তোমার খারাপ লাগছে না তো? আজ একেবারে গায়ে ফোসকা পড়ে যাবার মতো গরম পড়েছে। ইচ্ছে করছে গায়ের সব কাপড় খুলে ফেলতে। দুলারি জানে এই অর্থহীন। যাই জিজ্ঞেস করা হোক আলতাফ বলবে ঘুমের মধ্যেই বলে যাবে। দুলারির ঘুম আসছে না। একা জেগে থাকা বেশ কষ্টের। জেগে থাকলেই কথা বলতে ইচ্ছা করে। ঘুমন্ত মানুষের সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। তবে আলতাফ ঘুমের মধ্যেই হু হু করে, এও মন্দ না। এই শোনো, অফিসে তোমার কাজকর্ম কেমন হচ্ছে? কেউ আবার ভাবছে না তো তুমি পাগল কিংবা বোকা? আমি একদিন তোমাদের অফিসে যাব। তোমাকে জানিয়ে যাব না, না জানিয়ে যাব, চুপি চুপি যাব। বোরকা পরে যাব, যাতে তুমি চিনতে না পারো। নিজের চোখে দেখে আসবো তুমি কি করো। তোমাদের অফিসে ক্যান্টিন আছে? থাকলে ক্যান্টিনে চা খাবো। গরম যেন আরো বাড়ছে, গা বেয়ে ঘাম ঝরছে। দুলারির মনে হলো গায়ের কাপড় খুলে ফেললে কেমন হয়। অন্ধকারে কে আর দেখতে আসছে। আলতাফ যে জেগে উঠবে তাও না, আর জাগলেও বাতি জ্বালবে না। দুলারি তার গায়ের সব কাপড় খুলে ফেলবে। এখন একটু আরাম লাগছে, গায়ে বাতাস লাগছে। আবার নিজেকে কেমন জানি পোকা পোকা লাগছে। পোকাদের গায়ে কোনো কাপড় থাকে না। আলতাফ বিড়বিড় করেই যাচ্ছে। কি বলছে সে? দুলারি শোনার চেষ্টা করছে। অর্থহীন সব শব্দ। কিচ খিচ ঝিঝ ঝিঝ। পোকারা কি এমন শব্দ করে? দুলারি আলতাফের গায়ে হাত রাখল। কি ঠান্ডা শরীর। এই শুনছো শুনছো? পানি খাবে? খাবো। তোমার ঘুম ভেঙেছে? ভেঙেছে। আলতাফ উঠে বসলো। বিস্মিত গলায় বলল, তুমি ন্যাংটো হয়ে শুয়ে আছো কেন? ঘর অন্ধকার, আলোর সামান্যতম ইশারাও নেই। এর মধ্যে মানুষটা বুঝলো কি করে তার গায়ে কোনো কাপড় নেই? দুলারি অস্বস্তির সঙ্গে বলল, বড় গরম। আলতাফ বলল, ও আচ্ছা। দুলারি অন্ধকারে হাতড়ে হাতড়ে পানির বোতল এবং গ্লাস নিয়ে এলো। আলতাফ এক চুমুকে পানি শেষ করেই আবার শুয়ে পড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। সে তলিয়ে গেল গভীর ঘুমে। দুলারির শরীর জ্বালা করছে, বুক ধকধক করছে। সে আবারও ডাকলো, এই এই। আলতাফ বলল, কি? ঘুমিয়ে পড়েছিলে নাকি? এখনো কি ঘুমোচ্ছ? তুমি তো আবার ঘুমের মধ্যেও হুঁ হুঁ করো। না, ঘুমাচ্ছি না। দুলারি ক্ষীণ স্বরে বলল, তোমার সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে। গল্প করো। তুমি একটা গল্প বলো, আমি শুনি। আলতাফ বলল, আমি তো গল্প জানি না। সত্যি জানো না? না। তাহলে কথা বলো, যা ইচ্ছা বলো, তোমার কথা শুনতে ভালো লাগে। আলতাফ পাশ ফিরতে ফিরতে বলল, আমার কথা বলতে ভালো লাগে না, তুমি বলো, আমি শুনি। দুলারি আলতাফের গায়ে হাত রাখতে রাখতে বলল, আমাকে বিয়ে করে তুমি কি খুশি হয়েছ? খুশি অখুশির কি আছে? তুমি আমাকে ভালোবাসো না? আলতাফ ক্লান্ত গলায় বলল, ভালোবাসাবাসি এখানে কি আছে? পোকারা ব্যবস্থা করে দিয়েছে বলে তুমি আমাকে বিয়ে করেছ। পোকারা ব্যবস্থা করে দিয়েছে? হ্যাঁ, ওরা তোমার মাথাটা গন্ডগোল করে রেখেছে বলেই তুমি সারাক্ষণ আমার জন্য পাগল হয়ে থাকো। এইসব তুমি কি বলছো? আলতাফ হাই তুলতে তুলতে বলল, এতদিন আমি তোমাদের এখানে আছি, কখনো তো আমার জন্য তোমার টান ছিল না। হঠাৎ বিয়ের জন্য পাগল হয়ে গেলে। পোকারা তোমাকে পাগল বানিয়ে দিল। এরা এইসব পারে। দুলারি রাগী গলায় বলল, পোকারা এটা করলো কেন? পোকারা করলো কারণ ওরা আমাকে খুব পছন্দ করে। ওরা বোধহয় ভেবে বের করেছে তোমাকে বিয়ে করলেই আমার ভালো হবে। ওরা আমার ভালো দেখেছে। তোমার পোকামাকড়ের ব্যাপার আমি মোটেই বিশ্বাস করি না। আচ্ছা, এ ধরনের গাঁজাখড়ি গল্প আমার সঙ্গে কখনো করবে না। আচ্ছা, তুমি ঘুমাতে চাইলে ঘুমাও, আর কথা বলতে ইচ্ছা করছে না। আচ্ছা। আলতাফ পাশ ফিরল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। বাকি রাতটা দুলারি কাটালো নির্ঘুম। নানান অদ্ভুত চিন্তা ভাবনা তার মাথায় আসতে লাগলো। যেন সে একটা পোকা হয়ে গেছে, খুব সুন্দর একটা পোকা। অনেকেই তাকে দেখতে আসছে,
আলতাফও এলো। সে মুগ্ধ গলায় বলল, বাহ, কি সুন্দর, কি সুন্দর। এই তোমরা একটা ক্যামেরা নিয়ে আসো, আমি দুলারির একটা ছবি তুলে রাখি। আলতাফ ছবি তুলছে। কি অদ্ভুত কাণ্ড, আলতাফও একটা পোকা হয়ে গেছে। দুলারি বলল, এই শোনো, এই। আলতাফ পোকাদের ভাষায় বলল, খিচ খিচ খিচ। দুলারি এর মানে বুঝতে পারলো। এর মানে হলো, দুলারি হাসি মুখে তাকাও, আমি ছবি তুলছি। ছবি তোলার সময় কেউ এমন গম্ভীর হয়ে থাকে? পোকাদের ভাষার এই হলো মজা। মাত্র 3টা শব্দ, খিচ খিচ খিচ, অথচ কত কিছু বোঝা যাচ্ছে। বজলুর রহমান সাধারণত ফজর ওয়াক্তে জেগে ওঠেন, নামাজ পড়ে মর্নিং ওয়াকে যান, ঘন্টাখানিক হাঁটাহাঁটি করে নাস্তা খান। এই রুটিনের নড়চড় খুব একটা হয় না, আজ হলো। গত রাতে বলতে গেলে ঘুম একেবারেই হয়নি। শেষ রাতের দিকে চোখ একটু ধরে এসেছিল। অমনি বিশ্রী বিশ্রী স্বপ্ন দেখতে শুরু করলেন। স্বপ্নে একটা ধবধবে সাদা রঙের তেলাপোকা এসে তাকে ইংরেজিতে বলল, হাউ আর ইউ মিস্টার বি রহমান। তিনি বাংলায় বললেন, যা ভাগ। তেলাপোকা বিস্মিত হয়ে বলল এবার হিন্দিতে, কিয়া তুম আংরেজি নেহি জানতে। আতঙ্কে বজলুর রহমানের ঘুম ভেঙে গেল। রাতটা বিছানায় বসে বসে কাটিয়ে দিলেন। এখন সকাল 9টা। তিনি নাস্তা খেতে খাবার ঘরে এসেছেন। তার মাথা ভার ভার হয়ে আছে, চোখ জ্বালা করছে। তিনি লক্ষ্য করলেন রুটি গলা দিয়ে নামছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। এক টুকরা রুটি মুখে নিয়ে অনেকক্ষণ চিবানোর পর পানি দিয়ে গিলে ফেলতে হচ্ছে। এক রাত ঘুম না হওয়ার এত সমস্যা। তিনি বিরক্ত মুখে ডাকলেন, মনোয়ারা। কি? যদি খুব কষ্ট না হয় তাহলে কাছে এসে একটু শুনে যাও। মনোয়ারা দ্রুত উঠে এলেন, কুণ্ঠিত গলায় বললেন, কাঁচা আমের আচার বানাচ্ছি। দুলারি কদিন থেকে বলছে। কি জন্য ডেকেছ? বজলুর রহমান স্ত্রীকে কি জন্য ডেকেছেন মনে করতে পারলেন না, তবে স্ত্রীর দিকে তাকিয়ে বিস্মিত হলেন, কারণ তাকে দেখে মনে হচ্ছে তার রাতের ঘুমের কোনো অসুবিধা হয়নি। গত রাতে কি ঘটেছে না ঘটেছে তাও বোধহয় মনে নেই। রাতে ঘুম হয়েছিল? যা গরম, ঘুম কি আসে? দেখে তো মনে হয় মরার মতো ঘুমিয়েছ। মনোয়ারা হকচকিয়ে গেলেন। মনে হচ্ছে মরার মতো ঘুমিয়ে তিনি অপরাধ করেছেন। বজলুর রহমান বললেন, আলতাফকে ডাকো, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। ও তো অফিসে চলে গেছে। অফিস 10টায়, এখন বাজে 9টা। বাস পায় না, ভিড় হয়, এই জন্য আগে আগে যায়। দুলারিকে ডাকো, ও তো আলতাফের সঙ্গে গেছে। আলতাফকে বাসে উঠিয়ে কলেজে চলে যাবে। তিনি থমথমে গলায় বললেন, আলতাফকে কি কোলে করে বাসে তুলে দিতে হয়? মনোয়ারা বললেন, তুমি চট করে রেগে যাচ্ছ, তোমার শরীর মনে হয় খারাপ, দেখি জ্বর আছে কিনা। ও আল্লাহ, জ্বর তো আছে, বেশ জ্বর। যাও বিছানায় গিয়ে শুয়ে থাকো। বজলুর রহমান শোবার ঘরে চলে গেলেন। ঘরে ঢুকেই তার ভ্রু কুঞ্চিত হলো। তেলাপোকাটা এখনো ঘুরঘুর করছে। বজলুর রহমানকে দেখে পরিচিত ভঙ্গিতে কাছে এগিয়ে এলো। এটা কাল রাতের তেলাপোকা কি না বোঝা যাচ্ছে না, অন্য একটাও হতে পারে। ঘরে তেলাপোকার উপদ্রব হয়েছে, পোকা মারার ওষুধ কিনতে হবে, আজই কিনতে হবে। এখন কিনে আনলেই হয়, পরে মনে থাকবে না। বজলুর রহমান জ্বর নিয়েই পোকা মারার ওষুধ কিনতে বের হলেন। বাজারে অনেক ধরনের ওষুধ আছে, কিল দেম, ফিনিশ, রোজ কিলার, ভ্যানিশ। তিনি কিনলেন 2 ফাইল কিল দেম। নামটা সুন্দর, কিল দেম, তাদের মারো, শুধু মারো, মেরে শেষ করে দাও, শুয়োরের বাচ্চা। এদের শুয়োরের বাচ্চা বলা ঠিক না, এরা তার চেয়েও খারাপ। কিল দেম বোতলের গায়ে লেখা, এটি বিষাক্ত ওষুধ। স্প্রে করার সময় হাতে গ্লাভস পরে নেবেন। রাতের বেলায় ঘরের কোনায়, কমোডে, বেসিনে, ভাড়ার ঘরে ছড়িয়ে দেবেন। পরপর 3 রাত ওষুধ দেবেন। 15 দিন বিরতির পর আবার ওষুধ দেবেন। ওষুধের তেজ কেমন পরীক্ষা করার জন্য বজলুর রহমান দিনের বেলাতেই ওষুধে স্প্রে করলেন, গ্লাভস ছাড়াই করলেন। তিনি গ্লাভস কিনতে ভুলে গিয়েছিলেন। কিলদেম ওষুধ হিসেবে মন্দ না। পোকাটার গায়ে স্প্রে করার সঙ্গে সঙ্গে কাজটা হলো। পোকাটা একবার উড়ার চেষ্টা করেই চিত হয়ে পড়ে গেল, কয়েকবার সুর নেড়েই স্থির হয়ে গেল। বজলুর রহমান হৃষ্টচিত্তে বললেন, শুয়োরকা বাচ্চা। বলেই মরা পোকাটার গায়ে আরো কয়েকবার কিলদেম স্প্রে করে দিলেন। তার মনে হিংস্র এক ধরনের আনন্দ হলো। অনেকদিন এ ধরনের আনন্দ পাননি। প্রচন্ড আনন্দের জন্যই ঘাম দিয়ে তার জ্বর চলে গেল, ক্ষুধাবোধ হলো। দুলারি কলেজ থেকে ফিরতেই মনোয়ারা তাকে আড়ালে ডেকে নিয়ে ফিসফিস করে বললেন, তোর বাবার সঙ্গে কিন্তু খুব সাবধানে কথা বলবি, খুব সাবধান।
দুলারি ভীত গলায় বলল, বাবার কি হয়েছে? বুঝতে পারছি না, মনে হয় রাতে গরমের জন্য ঘুম ভালো হয়নি, সকাল থেকে ছটফট করছে। কি যেন দোকান থেকে কিনে এনেছে, ঘরে ঘরে দিচ্ছে, বোটকা গন্ধ। জিনিসটা কি জানি না, জিজ্ঞেস করিনি। যা মেজাজ করে রেখেছে জিজ্ঞেস করতেও ভয় লাগে। তুই তোর বাবার সঙ্গে সাবধানে কথা বলিস, না ডাকলে কাছে যাবি না। আচ্ছা। বজলুর রহমান মেয়েকে ডাকলেন না। দুলারি নিজ থেকেই কৌতূহলী হয়ে বাবার ঘরে ঢুকলো। ক্ষীণ গলায় বলল, কেমন আছো বাবা? বজলুর রহমান জবাব দিলেন না, মেয়ের দিকে তাকালেনও না। দুলারি বলল, তোমার কি শরীর খারাপ? না, জ্বর ছিল, এখন নেই। দেখে কিন্তু মনে হচ্ছে শরীর খারাপ। মা বলছিল তোমার রাতে ঘুম হয়নি। ঘুম না হওয়ারই কথা, যা গরম, আমারও রাতে ঘুম হয়নি। আলতাফের ঘুম হয়েছে? ঘুম নিয়ে তো ওর কোনো সমস্যা নেই বাবা। ভর দুপুরে ওকে যদি একটা কম্বল দিয়ে ছেড়ে দাও, ও আরাম করে নাক ডাকিয়ে ঘুমাবে। বজলুর রহমান মেয়ের কথায় তেমন মজা পেলেন না। তার মুখ আরো কঠিন হয়ে গেল। তিনি শুকনো গলায় বললেন, ওর মাথাটা কি খারাপ? দুলারি হক চকিয়ে গিয়ে বলল, মাথা খারাপ হবে কেন? কাল রাতে আমাকে বলল ও পোকাদের কথা শুনতে পায়, পোকারাও ওর কথা শুনে, এইসব হাবি যাবি। বাবা, এটা হলো ওর একটা খেয়াল। খেয়াল? হ্যাঁ, খেয়াল। ও অবশ্যই বিশ্বাস করে। তুই বিশ্বাস করিস? 50-50 করি বাবা। 50-50 মানে? কিছুটা করি, কিছুটা করি না। মানুষ পোকার কথা কি করে শুনবে এটা যখন মনে হয় তখন বিশ্বাস করি না। আবার যখন দেখি ও মশাদের কামড়াতে নিষেধ করলো, অমনি মশারা কামড়ানো বন্ধ করলো, তখন কিছুটা বিশ্বাস হয়। বজলুর রহমান থমথমে গলায় বললেন, মশারা ওর কথায় কামড়ানো বন্ধ করে দেয়? সব গান্ধীবাদী মশা? দুলারি বলল, সবসময় যে কামড়ানো বন্ধ করে তা না, মাঝে মাঝে করে। বজলুর রহমান বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, আলতাফের স্থান হওয়া উচিত পাগলা গারদে। শুধু ওর একার না, তোরও, মিয়া বিবি দুজনেরই। কোনো মানুষ যদি এক নাগারে অনেকদিন পাঁঠার সঙ্গে থাকে, তাহলে তার গা থেকে পাঁঠার মতো গন্ধ বের হয়, এটাই নিয়ম। তোর গা থেকেও পাঁঠার মতো গন্ধ বেরোচ্ছে। এরকম করে কথা বলছো কেন বাবা? তোদের চাপকানো উচিত। তা না করে ভদ্র ভাষায় কথা বলছি, যা আমার সামনে থেকে। দুলারি কাঁদো কাঁদো গলায় বলল, আমি জানি তুমি ওকে দেখতে পারো না, আমাকেও না। আমরা তোমার সঙ্গে থাকবো না, আলাদা বাসা নেব। যা ইচ্ছা কর, এখন আমার সামনে থেকে যা। দুলারি প্রায় ছুটে বের হয়ে গেল।